ভারতবর্ষ না থাকলে যেই দেশটা মুক্ত হতো না, স্বাধীন একটা রাষ্ট্র হিসেবে নিজেদের পরিচিতি গোটা বিশ্বের সামনে এনে দাঁড় করাতে পারতো না, এমনকি শিরদাঁড়া পর্যন্ত সোজা থাকতো না, সেই বাংলাদেশের মানুষ তারা কার্যত ভারত বিদ্বেষের কথা বলছেন। স্পেসিফিক্যালি জামাতি যারা, তারা ইউনুসপন্থী যারা, তারা এমনকি কট্টরপন্থীরা, তারা এই মন্তব্য করছেন, যেখানে স্পষ্ট বলা হচ্ছে ২৬ লক্ষ ভারতীয়কে মেরে সীমান্তে পাঠানোর গলাবাজি ইউনুসপন্থী নেতার। অর্থাৎ এই ২৬ লক্ষ ভারতীয়কে মেরে সীমান্তে পাঠানো হোক, ভারতীয়দের লাথি মেরে বের করার হুমকি দেওয়া হোক, হুমকি দিচ্ছেন কার্যত হাস্যকর আস্ফালন সহ গণপরিষদের যুগ্ম সচিব তারেক রহমান। গণপরিষদের যুগ্ম সচিব তারেক রহমান তিনি বলছেন ভারতীয়দের লাথি মেরে বের করা হোক, ২৬ লক্ষ ভারতীয়কে মেরে সীমান্তে পাঠানো হোক। গলাবাজি করতে দেখা যাচ্ছে তারেক রহমানকে, শুনুন। বলি না ২৬ লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে ১০ লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে? রাশিয়ানরা কাজ করে? কারা কাজ করে? ভারতীয়রা কাজ করে। দেখেন, ১০ লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে, এর অর্থ কি? অবৈধভাবে কাজ করলে কি হয়? এরা যে ইনকাম করবে এর উপর কোনো ট্যাক্স আরোপ হবে না, এরা যে টাকা পাঠাবে সেটা কোনো লিস্টেড হবে না, ব্যাগে করে লাগেজে করে টাকা নিয়ে যাবে। এটা যে বাংলাদেশকে কতটুকু ভিতর থেকে খেয়ে ফেলে তা আমি বোঝাতে পারবো না। বাংলাদেশ নিয়ে এত চিন্তা, কিন্তু বাংলাদেশের মানুষকে নিয়ে কোনো চিন্তা কি আদৌ রয়েছে? কি চাইছে বাংলাদেশ? ভারতের সঙ্গে একেবারে চোখে চোখ রেখে যুদ্ধ করতে চাইছে? যদি তাই হয়ে থাকে তাহলে সত্যি বাংলাদেশের সেই ক্ষমতা আছে তো? যুদ্ধ করতে চাইছে কি বাংলাদেশ? বাংলাদেশের নাগরিকদের সামরিক প্রশিক্ষণে বার্তা দেওয়া হচ্ছে। বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ তিনি এই বার্তা দিচ্ছেন, যেখানে তিনি বলছেন যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে বাংলাদেশবাসীকে। প্রত্যেক ছাত্রকে রাইফেল চালাতে জানতে হবে, প্রত্যেক ছাত্রের হাতে রাইফেল তুলে দেওয়ার বার্তা দিচ্ছেন এই বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে। গত জুলাই মাস থেকে যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের আঁচ এবং সেই আন্দোলন কি ভুলে গিয়েছে সম্পূর্ণভাবে বাংলাদেশের বিএনপি নেতা তারা বলছে যাতে ছাত্ররা তারা হাতে অস্ত্র তুলে নেয়, এবং ছাত্ররা যদি সত্যি অস্ত্র তুলে নেয় তাহলে পরিণতি কি হতে পারে সে বিষয়ে কোনো আন্দাজ আছে এই বিএনপি নেতার? আরও একবার সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি, যেখানে বলছেন সামরিকভাবে নাকি শক্তি অর্জন করতে হবে, যে কারণে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিতে হবে, অস্ত্র চালাতে শিখতে হবে ছাত্রদের। শুনুন। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে। যুদ্ধ করতে চাইছে কি তাহলে বাংলাদেশ? আর সেই বার্তাই কি বারংবার তুলে ধরছে এই বিএনপি জামাতিরা? বাংলাদেশের নাগরিকদের সামরিক প্রশিক্ষণের বার্তা প্রকাশ্যে দিতে দেখা গেল বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদকে। যে বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে বাংলাদেশবাসীকে, অর্থাৎ বাংলাদেশের নাগরিককে সচেতন করছেন, বাংলাদেশের নাগরিককে তারা প্রভোগ করছেন। তারা বলছেন ভারতের বিরুদ্ধে লড়াই করবার মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে, প্রত্যেক ছাত্রকে রাইফেল চালাতে জানতে হবে, অর্থাৎ ছাত্রদের হাতে যাতে অস্ত্র তুলে দেওয়া সম্ভব হয় সেই বার্তাও কিন্তু তুলে ধরছেন বিএনপি এই নেতা। বাংলাদেশ থেকে সারা বছরই অসংখ্য মানুষ তারা আসেন ভারতে চিকিৎসার কারণে, এবং সেই সকল মানুষজন তারা আজ বেকায়দায় পড়েছেন। তার কারণ একদিকে জামাতিরা তারা পরিষ্কারভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যাতে সুসম্পর্ক বজায় না থাকে সেই প্রচেষ্টা চালাচ্ছে, অন্যদিকে বাংলাদেশের নাগরিকরা তারা হাহাকার করছেন কারণ সেখানে ওষুধ পাওয়া যাচ্ছে না, জীবনদায়ী ওষুধ সেগুলো থেকে কার্যত ত্রাহি ত্রাহি রব পড়ে গিয়েছে মানুষের মধ্যে। নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি হাহাকার পড়েছে ওষুধেরও। ওষুধ প্রস্তুতকারী সংস্থা তারাও কার্যত প্রতিবাদ করছেন, তারা পথে নামছেন। যুদ্ধের প্রস্তুতি একদিকে যেখানে বাংলাদেশ করছে, সেখানেই কার্যত গৃহযুদ্ধ যে বাংলাদেশে বেঁধে গিয়েছে তার আজকে বিন্দুমাত্র টের পাচ্ছে না এই ইউনুসপন্থীরা, ইউনুস প্রশাসন এবং উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন তারা।
শুধুমাত্র এই ওষুধ নিয়ে যে ত্রাহি রব পড়ে গিয়েছে তা নয়, একই সঙ্গে আপনারা জানেন বেকারত্ব একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে পড়শি রাষ্ট্র বাংলাদেশে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব এবং দেশে প্রায় 26 লক্ষ বেকার। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর সামনে আসছে। 26 লক্ষ বেকার যাদের জীবন জীবিকা বলে কিছু নেই, তারা এই মুহূর্তে কতটা সমস্যার মধ্যে রয়েছেন সেটাও পর্যন্ত জানেন না এই ইউনুস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা সেই মোহাম্মদ ইউনুস। আরও একবার জানাই, বাংলাদেশে একদিকে যেমন ওষুধের হাহাকার দেখতে পাচ্ছেন, পরিসংখ্যানও আপনাদের সামনে তুলে ধরছি। নতুন করে সেখানে খবর পাওয়া যাচ্ছে বেকারের সংখ্যা প্রায় 2,40,000। দেশে মোট বেকারের সংখ্যা প্রায় 26 লক্ষ। অশান্ত বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রুখতে এবার কড়া সিদ্ধান্ত হিমন্ত বিশ্ব শর্মার। অর্থাৎ অসমের মুখ্যমন্ত্রী তিনি যে ঘোষণা করেছেন সেই ঘোষণাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অর্থাৎ অনুপ্রবেশে যাতে কোনোভাবে না হয় এবং অনুপ্রবেশে যাতে রোকা যায় সেই কারণের জন্য এনআরসি আধার কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে কী সিদ্ধান্ত জানালো অসম সরকার তুলে ধরছি আপনাদের সামনে। অশান্ত বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রুখতেই বড় সিদ্ধান্ত, যেখানে অসমে আধার কার্ড পেতে হলে এনআরসির আবেদন করা বাধ্যতামূলক বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুধু অসমই নয়, দেশ জুড়ে এনআরসির মতো পরিচয়পত্র থাকার পক্ষে সওয়াল করেছেন তিনি। তবে এনআরসি বিরোধিতায় পুরনো অবস্থানই অনড় রয়েছে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস, একই অবস্থান ইন্ডি শরিক দল সিপিএমেরও। मेरा तो लगता है कि देश में एनआरसी टाइप का डॉक्यूमेंट बनना चाहिए। कैसे बने कब बने अलग बात है, एक बार एनआरसी टाइप का डॉक्यूमेंट बन जाने से, जैसे कल हमने असम में निर्णय लिया कि असम में किसी को आधार कार्ड चाहिए तो उनका एनआरसी में नाम जरूरत होगा, अगर एनआरसी में नाम नहीं है तो आधार नहीं मिलेगा। तो कल हमने निर्णय लिया कि इसलिए असम में एनआरसी बना हुआ है। मैं चाहता हूं कि देश में एनआरसी हो, कोई आइडेंटिटी हो, ऐसा एक डॉक्यूमेंट बने जिससे कौन घुसपैठिया है और कौन भारतीय है इसका डिफरेंस हम लोग कर सकता हूं। ভারতের আদিবাসিন্দা যারা রয়েছেন তাদের এবং যারা বাইরে থেকে বিনা বাধায় ঢুকে যাচ্ছেন তাদের মধ্যে যাতে ফারাকটা বোঝা সম্ভব হয় সেই কারণের জন্য এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর এই সিদ্ধান্তের প্রেক্ষিতে দাঁড়িয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের সামনে রাখি, শুনুন দিলীপ ঘোষ কি বলছেন। আসাম থেকে শুরু হয়েছে, ওখানকার মুখ্যমন্ত্রী বলছে আগে এনআরসির পেপার দেখাও তারপরে ভোটার কার্ড হবে। তো সেরকম সারা ভারতবর্ষে যদি আমরা শুরু করি, এখন 2-3 কোটি বাংলাদেশি আর রোহিঙ্গাকে আবার যে পুশব্যাক শুরু হয়, তখন ওদের দাঁড়াবার জায়গা থাকবে? আর ভেবে দেখুন। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা কি বলছেন শুনুন। এটা তো সাংবিধানিকতা টেকাতে হবে। আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 14 ভারতবর্ষের সংবিধানটাকে তো দুমড়ে-মুচড়ে ইচ্ছে মতো ফেলে দেওয়া যায় না। এই সমস্ত সিদ্ধান্ত ভবিষ্যতে আসামের বুকে আরেকটা অশান্তির সৃষ্টি করবে। দেখুন, এনআরসি যে কত বড় ভয়ঙ্কর হতে পারে আসামে মানুষ সেটা প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছে। 19 লক্ষ বাঙালি হিন্দুর কি করুণ পরিণতি হয়েছিল সেটা আমরা দেখেছি। কতজন মানুষকে ডিটেনশন সেন্টারে থেকে মৃত্যুবরণ করতে হয়েছে সেটা আমরা দেখেছি। মানুষ ভিটেমাটি ছাড়া হয়ে কাঁদতে কাঁদতে রাস্তায় ছটফট করতে মারা গেছে সেটা আমরা দেখেছি। তাই আমরা এই সিএ বা এনআরসির সময় তৃণমূল কংগ্রেস তার মৌলিক জায়গা থেকে দাঁড়িয়ে তার বিরোধিতা করেছিল এবং আমাদের দলের স্ট্যান্ড আজও একই আছে। এরকম কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তার কারণ এনআরসির উপর নির্ভর করবে না কে ভারতের নাগরিক আর কে ভারতের নাগরিক না। এই নিয়ে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইন আছে, ফলে এটা একেবারেই দেশের আইন বিরুদ্ধ কাজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।